সম্প্রতি আলিয়া মাদ্রাসা নারী ফুটবল দল গঠন করে খেলার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যতটুকু জানি এখানে একটু পরিবর্তন আসছে, আমার ধারণা যদি ভুল না হয়, আমার জানা যদি ভুল না হয়, সেটা হলো যে এটা বাধ্যতামূলক না করে এখন ঐচ্ছিক করা হয়েছে। কিন্তু ঐচ্ছিকই বা কেন করা হবে? মাদ্রাসা শিক্ষাটা স্কুল বা জেনারেল শিক্ষা থেকে তো আলাদা। ধারা যেহেতু আলাদা, মাদ্রাসা শিক্ষাটা যেহেতু ইসলামিক এডুকেশন বেসড শিক্ষা, তাহলে সেখানে ইসলাম কি চায় কি চায় না, কি পারমিট করে কি পারমিট করে না, সেটাকে মাথায় রেখেই তো মাদ্রাসা বোর্ড তার নির্দেশনা জারি করবে। এটাই তো লজিক্যাল। অদ্ভুত একটা দেশে আমরা বসবাস করছি। শিক্ষা ডিপার্টমেন্ট হোক অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা বোর্ড হোক, তারা নির্দেশনা জারি করার আগে, প্রত্যেকটা নির্দেশনা জারি করার আগে তাদের এটা মাথায় রাখা দরকার যেটা ইসলাম এলাও করে কি করে না। কারণ আমরা যেখানে এটা জারি করছি সেটা আমরা একটা ইসলামিক এডুকেশন সিস্টেমের মধ্যে এই নির্দেশনা জারি করছি। তো যেই সিস্টেমটা ইসলামিক, সেখানে অন ইসলামিক কিছু যদি আমি আরোপ করি তাহলে ইসলামিক থাকলো কি? তো এই জন্য মেয়েদের জন্য পর্দাপ্রসিদের খেলাফ হয়, শরিয়া লঙ্ঘন হয়, এরকম কোনো কিছু নির্দেশনা থাকা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছেলেদের যেরকম এক্সারসাইজের দরকার আছে, মেয়েদেরও এক্সারসাইজের দরকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তো তাদের এক্সারসাইজের সাথে আপনার আমাদের সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি, কালচার, মূল্যবোধ, এগুলোর সাথে অ্যালাইন রেখে নির্দেশনা দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নারী আর পুরুষকে এক করে ফেলার চেষ্টা করবেন, এই চেষ্টাটাই ভুল চেষ্টা। নারীকে পুরুষের মতো করার চেষ্টা, অথবা কোনো নারী পুরুষের মতো হওয়ার চেষ্টা করে, এটা নারীত্বের জন্য অপমানকর। কেন অপমানকর? একজন নারী পুরুষ হওয়ার চেষ্টা করার মানে কি? একজন নারী তিনি পুরুষের মতো হতে চাচ্ছেন, এটার মতলবটা কি, মিনিংটা কি? এটা মিনিং হলো তিনি নারী হিসাবে অপমান বোধ করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে তিনি একটা জাতে উঠলেন। এটা নারীত্বের জন্য অপমানকর। নারী নারী হিসাবে থাকবে, সে নারীত্ব নিয়ে প্রাউড করবে, সে কেন পুরুষের মতো হতে যাবে, তাকে কেন পুরুষের মতো বানায় ফেলতে হবে? বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার কি? আমাদের মা, বোন, চাচিরা, আমাদের দাদিরা, নানিরা আবহমানকাল থেকে শত শত হাজার হাজার বছর আগ থেকে মুসলিম তো মুসলিম, হিন্দু নারীরাও তারা কি ফুটবল খেলে অভ্যস্ত? তাদের মতো করে তারা মেয়েদের খেলাধুলা তো আছে কিছু নাকি? তো তাদের এক্সারসাইজের জন্য এদেশের কৃষ্টি কালচার মূল্যবোধকে মাথায় রেখে নির্দেশনা দিতে হবে। মনে আসলো আর চাপিয়ে দিলাম। বিশেষ করে পশ্চিমাদের এজেন্ডাগুলোকে চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা শিক্ষা খাতে বিশেষ করে, এটা খুব ভয়ঙ্কর লেভেলে আমরা দেখতে পাচ্ছি, খুব দুর্ভাগ্যজনকভাবে। এটা কোনোভাবে হওয়া উচিত না। আমি আশা করবো যে কর্তৃপক্ষ তাদের বোধোদয় হবে, আর এরকম নির্দেশনা দিয়ে থাকলে সেগুলোকে আপনারা ফাইট করবেন, কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে লড়াই করবেন। আমাদের স্কুলগুলোতে নির্দেশনা দেওয়া হয় যে পয়লা বৈশাখ উপলক্ষে গান বাজনা নাচ এগুলো করে ভিডিও করে সিডি জমা দেবেন ডিসি অফিসে। কে অধিকার দিয়েছে এটা আপনাকে? আমার সংবিধান আমার ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আদেশ নিষেধ প্রতিপালন করবার অধিকার আমার সংবিধান দিয়েছে, আর আপনি সেটা লঙ্ঘন করতে আমাকে বাধ্য করছেন। এ রাইট আপনাকে কে দিয়েছে? এটা শিক্ষার নামে তামাশা ছাড়া আর কি চলছে আমাদের দেশে তামাশা। এটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে, প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। জিনিস আর খুঁজে পান না, কিশোর গ্যাংয়ের সব দেশ ভরে যাচ্ছে, পোলাপান সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো খোঁজ খবর নাই। নাচানো কুদানোর জন্য আপনারা পাগল হয়ে গেছে। পোলাপানে এমনি যে ফালাফালি করতেছে, এগুলোর ঠেলা আপনারা ঠিক থাকতে পারতেছে না, আরও আপনারা অফিসিয়ালি নাচানোর চিন্তা করতেছে। মানে কিভাবে এদেরকে সৎ বানাবেন, যোগ্য নাগরিক বানাবেন দেশের, সেটা নিয়ে এতটা কসরত দেখা যায় না। ছেলে মেয়েকে মিশায় ফেলাও, মিক্স করে ফেলাও, মুড়ি চানাচুর বানায় ফেলাও, এগুলোর জন্য যতটা চেষ্টা, এগুলো সব পশ্চিমাদের আরোপিত। এই আরোপিত জিনিস কখনো এদেশের মাটির মানুষ গ্রহণ করা উচিত না। পশ্চিমাদের ভালো জিনিসগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, খারাপ জিনিসগুলো না। আমাদের কৃষ্টি কালচার, ধর্মীয় মূল্যবোধ, এটাকে আপন জায়গা ঠিক রেখে আমাদেরকে বাকি কাজ করতে হবে। এই জিনিসগুলোর উপর আমাদের প্রত্যেককে যাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সম্প্রতি মানব পাচারের মাধ্যমে অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া, ইতালি রুটে যাচ্ছেন। ইসলামী দৃষ্টিতে এভাবে অবৈধ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার বিধান কি? এ ধরনের ট্রাজেডি থেকে আমাদের যুব সমাজকে কীভাবে বাঁচাতে পারি? এটা তো সম্প্রতি ঘটছে না, এটা অনেক আগে থেকে ঘটছে। ভালো করে শুনে রাখি, যারা ইউরোপ যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এরকম রিস্কি পথে পা বাড়াচ্ছেন, তারা যদি এই পথে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আত্মহত্যার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি জানেন আপনাকে সমুদ্র পার হতে হবে একটা প্লাস্টিকের বোটের উপরে, এবং জঙ্গল পার হতে হবে অনেক রিস্ক
অনেক ভয় সেগুলো আছে, সেগুলোকে মারিয়ে। তাহলে জীবনকে এত রিস্কের মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লক্ষ লক্ষ টাকা খরচ করে জমা জমা বিক্রি করে যাওয়ার চেষ্টা তো করছেন, আবার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন। এই জীবন রিস্কের মধ্যে ফেলে যদি আপনি মারা যান, তাহলে আত্মহত্যার গুনাহ হতে পারে, কারণ আপনি জেনে শুনে নিজেকে একটা বিপদের মুখে ফেললেন। এটা জায়েজ নেই। এজন্য উন্নতির জীবন যাপনের জন্য এভাবে ভুল পথে আমরা পা বাড়াবো না। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর কাছে জবাব দিতে আসে। মরে গেলেন, দুনিয়াও গেল, আখেরাতও গেল। আল্লাহর কাছেও আপনার আত্মহত্যাকারী হিসাবে উঠলেন, জাহান্নামী হিসাবে উঠলেন, দুনিয়াও বরবাদ হলো। এর মানে কি? বরং ওই টাকা তার চেয়ে কম টাকা দিয়ে দেশে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আমাদের সে বোধোদয় হওয়া দরকার, লোভটা কম হওয়া দরকার। খাই ভাবের কারণে আমাদের সব বরবাদ হয়েছে। আমার ছোট বোনের বিয়ের সময় বাবা জমি বিক্রি করে যৌতুকের টাকা দেন। এখন বাবার সম্পত্তি ভাগের সময় আমি কি ওই জমি সহ বোনকে বুঝিয়ে দিব, নাকি অবশিষ্ট যা আছে তা থেকে বন্টন হবে? দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে এই জিনিসটা অনেক সংসারে হয়। বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছে। এখন ভাই বাবার মৃত্যুর পর সম্পদ ভাগ করতে গিয়ে বলছে, দেখ বাবা তো বিয়ের সময় তোরে এত টাকা পয়সা খরচ করে দিয়েছি, তাহলে ওইটা মাইনাস করে তুই পাবি। আবার অনেক সময় দেখা যায় ভাইয়েরা তারা বাবার জন্য কিছু খরচ টরচ করেন, তো সেটা তারা কেটে রাখেন। তো এই দুইটার জন্য আলাদা আলাদা হিসাব নিকাশ আছে। বাবার জীবদ্দশায় বাবার চিকিৎসা খরচ দেওয়ার জন্য যদি বাবার নিজস্ব সম্পদ থাকে, তাহলে সেখান থেকে কাটাটা যৌক্তিক। কিন্তু ভাই খরচ টরচ করে ফেলছে বাবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য বাবার জন্য খরচ করেছে, এরপরে আইসা আবার সম্পদ থেকে কাটছে, সেটা হবে না। বাট যেটা হতে পারে যে বাবার জীবদ্দশায় খরচ হবে, তো বাবার এসেট আছে সেখান থেকে খরচ হবে, এটা সন্তানরা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়ের বিয়েটা ব্যতিক্রম বিষয়। মেয়ের বিয়ে দেওয়া এটা বাবার কর্তব্য। মেয়ের বিয়ে দেওয়াটা বাবার উপরে শরিয়া কর্তৃক আরোপিত কর্তব্য। অতএব বিয়ে দিতে গিয়ে যত খরচ আছে, এই সব খরচ বহন করবে কে? সো বিয়ে দিতে গিয়ে যদি কোনো যৌতুকও দিতে হয়েছে বাবাকে, সেটা বাবার কর্তব্য হিসাবে দিতে হয়েছে। এখন বোনকে সম্পদ দেওয়ার সময় ওইটা মাইনাস করে ভাই দিতে পারবে না। কথা কি বুঝতে পারছি? বিশেষ করে যৌতুক যদি দিয়ে থাকে, বিয়ের জন্য যৌতুক দিতে হয়েছে সেজন্য, এবং এটা মেয়ের স্বামী পক্ষ, শ্বশুরবাড়ির লোকজন তারা নিয়েছে, অন্যায়ভাবে নিয়েছে, যৌতুক হারাম, সে হারাম নিয়েছে তারা, কিন্তু যেভাবেই হোক এটা খরচ করতে হয়েছে, তাহলে বাবার কর্তব্য পালন করেছে। এখন বোনের সাথে এটা মাইনাস করা যাবে না। কিন্তু এই বিষয়গুলোতে ভাই বোনদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। বোনদেরও বোঝা দরকার যে আমার জন্য অনেক খরচ করা হয়েছে, ভাইরা হয়তো অনেক বেশি সম্পদ ছাড়ে না, তাদের হয়তো আসেই অল্প, তাদের ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকা উচিত, যে ঠিক আছে আমি একটু ছাড় দিই, তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন। এই মানসিকতাটা বোনদের মধ্যে থাকা দরকার। বাট শরিয়ার বিধান যদি বলি, তাহলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, সেই হিসাবে বিয়ের খরচকে কোনোভাবেই সম্পদ থেকে কাটা যাবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।